বিয়ে শাদী না করে তাকে 6 মাস 1 মাস 2 মাস থাকে। এরপর তখন রক্ষণে বেকনে মা বাবা তো আমরা কি জানাজানি হয়, তবে তারা বিবাহ করে। এই কম্বল বিয়ে বলতে মানে মেয়ে ছেলে পছন্দ হলো একসাথে থাকলো ওটাকেই বলে কম্বল বিয়ে। ওটাই কম্বল বিয়া। প্রিয় বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বাংলাদেশের শেষ সীমান্তে ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা এক গহীন পাহাড়ি অঞ্চলে, অপরূপ আদিবাসী গ্রামে। চারদিকে সবুজ পাহাড়, মেঘে ঢাকা উঁচু নিচু টিলা আর প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য এই গ্রামটিকে করেছে সত্যি অনন্য ও নান্দনিক। তবে শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এই গ্রামে মানুষের জীবনযাপন, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি এবং প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য বেশ ব্যতিক্রম। এখানে প্রচলিত রয়েছে এমন কিছু প্রথা যা অনেকের কাছেই বিস্ময়কর মনে হতে পারে। স্থানীয়দের সামাজিক জীবন ও বিয়ে, পারিবারিক সম্পর্ক নিয়ে রয়েছে নিজস্ব কিছু নিয়ম ও রেওয়াজ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে। আজকের এই ভ্রমণে আমরা ঘুরে দেখব পাহাড়ের কূলে গড়ে ওঠা ওই আদিবাসী জনপদ। জানার চেষ্টা করব তাদের জীবনধারা, সাংস্কৃতিক উৎসব, বিশ্বাস এবং সমাজ ব্যবস্থার নানান অজানা দিক। পাশাপাশি শুনব স্থানীয় মানুষের মুখে তাদের ইতিহাস এবং ঐতিহ্যের গল্প। তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশের শেষ সীমান্ত মেঘালয়ের রাজ্য ঘেঁষা রহস্য ও মনোমুগ্ধকর আদিবাসী গ্রামের আজকের এই পর্ব। সুপ্রিয় বন্ধুরা, আমি এখন অবস্থান করছি সেই জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলায় দিগলকুনা গ্রামে। আর এই গ্রামে কিন্তু প্রত্যেকটি পাহাড়ে একটি করে বসতি বাড়ি। আর এই দিকে যে বাড়ি আছে, এক আদিবাসী ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছিল প্রায় 30টি পরিবার কিন্তু এই পাহাড়ে বসবাস করে। আমি এখন আপনাদেরকে এই দিগলকুনা পাহাড় কিন্তু একদম ঘুরে ঘুরে দেখাচ্ছি, তার সাথে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই দিগলকুনার গারো আদিবাসী যারা আছে তাদের জীবনযাত্রা এবং সংস্কৃতি। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। একদম সরু রাস্তা কিন্তু খুবই সুন্দর, একদম চকচকে প্রত্যেকটি রাস্তা। এক বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়ার রাস্তাগুলো সুন্দর। এই যে দেখুন, বাড়িতে ঢোকার সাথে সাথেই যে রাস্তাগুলো পাবেন একদম আপনার কাছে অনেক ভালো লাগবে, এত সুন্দর রাস্তা। আর তাদের বাড়িতে কিন্তু এইগুলো আলু গাছ, এইগুলো আলু গাছ করা হয়েছে। এখানে বেশ আলু হয়, এই যে এই গাছগুলো, এগুলি বলা হয় মিঠে আলু। মাটির নিচে বড় আলু হয়। দিদি ভালো আছেন? দিদির নাম কি? সিংমি। ক্যাথলিক? ক্যাথলিক। দিদির বাড়ি চলে আসলাম এই বৃষ্টির দিনও। দেখুন দিদি যতটা পরিশ্রমী, সুন্দর, দিদির বাড়িও কিন্তু ততটা সুন্দর। কতটা গোছালো বাড়ি, পাহাড়ে ছোট্ট বাড়ি কিন্তু সম্পূর্ণ বাড়ি একদম গোছালো। দেখুন কতটা গোছালো বাড়ি। এই যে দিদি, এটা কি আম? এই দেখুন দিদির বাড়িতে কিন্তু সুন্দর আম গাছ আছে। প্রায় পাহাড়ে আমরা প্রত্যেকটি বাড়িতে কিন্তু আম পাচ্ছি, আম তার সাথে ফুলের বাগান রয়েছে। দিদি, আপনাদের প্রত্যেক বাড়িতে ফুল গাছ লাগানোর রহস্য কি? সৌন্দর্য লাগে সেই জন্য। সৌন্দর্যের জন্য নাকি অন্য কোনো কারণ আছে? না আমাদের বলবেন না, কোনটা বলেন। বিশেষ করে আমরা যারা সমতলে থাকি, আমাদের বাড়িতে কিন্তু তেমন একটা ফুলের গাছ থাকে না বা আমরা করিও না। কিন্তু আপনাদের এই পাহাড়ে প্রত্যেকটি বাড়ি এত সুন্দর আর নান্দনিক, গুছালো। এই পাহাড়ে বাড়ি যে আসলে এত সুন্দর হয়, আপনাদের এদিকে না আসলে, আসলে পাহাড়ি যারা আছে তাদের কাছে না আসলে কিন্তু এত সুন্দর বাড়ি দেখা সম্ভব না। আপনার থাকার ঘর যেমন থাকুক, কিন্তু বাড়ির যে উঠান, বাড়ির আঙিনা বা প্রত্যেকটি বাড়ির কোনায় কোনায় ফুলের গাছ, এটা কিন্তু বাড়ির সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। এটা কি পূজার জন্য করা হয়? না, আমরা তো খ্রিস্টান, আমরা পূজা করি না, খ্রিস্টান সেজন্য বললাম। যেহেতু যারা হিন্দু ধর্ম অনুসরণ করে তারা আর কি পূজার জন্য করে। দেখুন না, আমরা এমনি সৌন্দর্যের জন্য, আপনারা করেন সৌন্দর্যের জন্য, প্রকৃতি ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন এর জন্যই। দিদি প্রকৃতি ভালোবাসে, এই কারণেই ফুলের বাগান করেছে। এই যে দেখাই, এই যে এখানে কিন্তু গোলাপ, দেখুন সুন্দর লাল ফুল। বিশেষ করে এই অঞ্চলে যদি হাতি না আসতো তাহলে এখানে আরো সুন্দর হইতো। হাতি এসে কিন্তু সব এগুলো ধ্বংস করে দেয়, খুব আক্রমণ করে, অত্যাচার করে হাতি। এই যে দিদি, প্রায় এক সপ্তাহ আমরা থাকতে পারতাছি না, ঠিক মতন ঘুমাতে পারতাছি হাতির কারণে প্রচুর আক্রমণ করতেছে এই সপ্তাহে।
প্রচুর। এখানে কি আপনার মানুষের উপর আক্রমণ করে না? মানুষের উপর সেপারেট ভাবে থাকে। মানে হঠাৎ সেফ জোনে থাকতে হয় আর কি, হ্যাঁ। সেফ জোনে থাকতে হয়, তা না হলে কিন্তু একদম মানুষের উপর আক্রমণ করবে। আপনাদের এই এলাকায় কি কোনো মানুষ আক্রমণ করছিল, হাতি এমন আছে? এমন আপাতত হয় নাই। ও দিদির কাছে আরেকটা, যেহেতু গল্প করছি আরেকটা প্রশ্ন করি, আপনাদের এখানে কি কম্বল বিয়ার রীতি আছে? কম্বল বিয়ার না না এরকম যেমন না। আপনাদের যারা আছে, সেদিন আমরা গেছিলাম আরেকটি এলাকায়, সেখানে কম্বল বিয়া, দগাদগি বিয়া, তার সাথে আছে আপনার ছেলেদের নাকি বাড়িতে আইনে রাখা দেয় বেশ কিছুদিন, তারপর মেয়ের সাথে রাখা দেয়। যদি মেয়ে আর ছেলের বনাবনি হয় তাহলে তাদের মধ্যে বিয়ে হয়, আর যদি বনাবনি না হয় তাহলে ছেলেকে। ভাইয়া কম্বল বিয়া বলতে মানে মেয়ে ছেলে পছন্দ হলো একসাথে থাকলো ওটাকেই বলে কম্বল বিয়া। ওটাই কম্বল বিয়া। হ্যাঁ, হ্যাঁ। আবার উনি বললো যে আপনাদের মাঝে যখন প্রেম করে বের হয়ে যায়, সেটা যেমন আপনারা মাইনা নেন না, কিন্তু আমাদের মধ্যে কম্বল বিয়া করলে আমরা মাইনা নিই না। হ্যাঁ উনি আমাকে এটা বললো, কিন্তু আপনি বললেন যে মেয়ে ছেলে একসাথে থাইকা পছন্দ করে যে বিয়েটা হয় সেটা কম্বল বিয়ে। মনে করেন যদি ছেলে বা মেয়ে একজন আরেকজন থাকার পর পছন্দ হইলো না, তখন তখন ওইটা কি বিয়ে বলবো আমি জানি না না সেটা বিয়ে বলতেছি না, তখন উপায় কি? মনে করেন ছেলে আর মেয়ে পছন্দ করে নিয়ে আসলেন, একসাথে থাকলো, আপনাদের কোনো আগে থাকে তারপর বিয়ে হয়, যদি বিয়ে না হয় তখন কি হবে? তখন বিয়ে না হলেও মানে যদি পছন্দ হয় আর কি না অমনেই থাকে। না পছন্দ হইলো না, হ্যাঁ তখন কি ছেলে চলে যাবে, হ্যাঁ ছাড়াছাড়ি হয়ে যাবে। ছাড়াছাড়ি হয়ে যাবে, তখন আরেকটি নতুন ছেলে দেখা হ্যাঁ। তারপর বিয়ে দেওয়া হবে। বাহ, সুন্দর একটি রীতি বন্ধুরা, সুন্দর একটি রীতি দিদি কিন্তু আমাদের বললো। চলুন আমরা ওইদিকেও যাই। দিদি অনেক ভালো মানুষ, আমাদেরকে সুন্দর একটি তথ্য দিল। দিদি কিন্তু আমাদের অনেক তথ্য দিল আজকে, কম্বল বিয়ের যে রীতিটা সেটা কিন্তু আমাদের জানিয়ে দিল, এবং কি তাদের মধ্যে যে একটা বনাবনির সিস্টেম আছে, যে মেয়ে ছেলে একসাথে রেখে দেওয়া হয়, বা পছন্দ না হলে তারা একসাথে থাকে, যদি পছন্দ না হয় একজনের প্রতি আরেকজন যদি ভালোবাসার জন্ম না হয় তাহলে একজন আরেকজনকে ছেড়ে দেয়, আবার নতুন করে তারা জুটি বাঁধে, আবার নতুন করে কোনো ছেলে বা মেয়ে একসাথে হয়, আবার কিন্তু তারা আপনার সংসার শুরু করে। সুপ্রিয় বন্ধুরা, এই পাহাড় চূড়ায় এসে কিন্তু আমি সুন্দর একটি মাটির ঘর দেখতে পেলাম। দেখুন কত সুন্দর এই মাটির ঘর, একদম চকচকে দবদবে, পরিষ্কার করা, একদম লেপে পুছে কতটা পরিষ্কার করে রেখেছে। কিন্তু এই বাড়িতেও কোনো মানুষ নেই, আর সবাই সেই পাহাড়ে চলে গেছে কাজের জন্য। আর এই যে এখানে আপনাদের দেখাই, এই ডামগুলো কিন্তু আপনার রেখে দেওয়া হয়েছে পানির জন্য। এই যে এখানে কিন্তু আপনার পানি রাখা হয় এই ডামগুলোতে। আর এই যে বাচ্চাদের দোলনা খাওয়ানোর জন্য এই যে কত সুন্দর দেখুন দোলনা তৈরি করেছে, ঠিক এভাবে কিন্তু এই যে এখানে বাচ্চাদের দোলনা দেয়, বাচ্চারা এখানে দোলনা খায়। চলুন আমরা আরও আপনাদেরকে এই দিগলকুনা গ্রাম ঘুরে ঘুরে দেখাই, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর জানিয়ে দিবেন আপনার মতামত যে দিগলকুনা গ্রাম আপনাদের কাছে কেমন লাগছে, আর এই পাহাড়ি পর্বগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি অবশ্যই আপনাদের ভালোবাসা পাই তাহলে নতুন কোনো পাহাড়ে চলে যাব, নতুন কোনো আদিবাসী সম্প্রদায়দের জীবনযাত্রা নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। পাহাড়ের নিচ দিয়ে কিন্তু বয়ে গেছে সুন্দর ছড়া কিংবা জোড়া বলে অনেকেই। এই যে দেখুন পাহাড়ি ছড়া। এদিকে পাহাড় হেঁটে হেঁটে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আর প্রত্যেকটি আদিবাসীদের বাড়ি কিন্তু এক পাহাড় থেকে অন্য পাহাড়ে বেশ দূরেই, কিন্তু এতটা দূরে তাদের বাড়িঘরগুলো। আর এই পাহাড়ে কিন্তু এই যে আবাদ হচ্ছে, এখানে ফসল করা হবে, সবজি বাগান, এর জন্যই পাওয়ার টিলার দিয়ে এই সবজি বাগান কিন্তু করার জন্য হাল চাষ করা হয়েছে। আর এই দূরে দেখেন পাহাড়, মুকুল ভাই পাহাড় দেখেন কত বড় আর কত উঁচু পাহাড়। পাহাড়ের রাস্তা ধরে ধরে কিন্তু আমরা হেঁটে হেঁটে চলছি আপনাদেরকে দেখানোর জন্য যে পাহাড়ি রাস্তায় কতটা পথ হেঁটে গেলে একটি বাড়ি পাওয়া যায়। সুপ্রিয় বন্ধুরা, আমরা এই গ্রামে ঘুরতেছি, আর এই গ্রামের যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু এক একটি বাড়ি এক একটি টিলা বা এক একটি পাহাড়ের উপরে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা আমরা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই দিকে কিন্তু পাহাড়ি ঝোড়া দেখুন, বা অনেকে ছড়া বলে থাকে এই অঞ্চলের মানুষজন, একদম পাহাড় থেকে কিন্তু এই ঝোড়া বেয়ে
পানি নেমে আসছে। এই যে দূরে আপনাদের দেখাই, এই দূরে কিন্তু পাহাড়ি ঝোড়া বেয়ে নেমে আসছে। আর অনেকে কিন্তু সেখানে মাছ ধরতেছে। আর আমরাও এই পাহাড়ি রাস্তা ধরে ধরে, পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে ধরে কিন্তু নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই আদিবাসীদের গ্রাম কিংবা আদিবাসীদের বাড়ি দেখানোর জন্য। আপনাদের একটা জিনিস দেখাই, এই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি আমি। এই যে দেখুন দূরে কত বড় একটি পাহাড়। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখুন কত বড় পাহাড় দূরে, অনেক বড় পাহাড়। এই অঞ্চলের সবচাইতে বড় পাহাড় মনে হয় ওইটা, এর চাইতে হয়তো আর বড় পাহাড় এখানে নেই, এত বড় পাহাড়। প্রিয় দর্শক, আমরা কিন্তু দিগলকোনায় আছি। আর এই দিগলকোনায় দেখুন আরেক অংশে কত উঁচু একটি পাহাড়। এই উঁচু পাহাড়ের উপর দিয়ে কিন্তু আপনার রাস্তা করা হয়েছে। এটা কিন্তু অনেক উঁচু, এই অঞ্চলের সবচাইতে উঁচু পাহাড়। আর এখানে এসে কিন্তু আমরা মুগ্ধ হয়েছি, একদম পরিবেশটাই যেন চেঞ্জ করে দিয়েছে এই একটি পাহাড়, এত উঁচু পাহাড়। আর এই পাহাড়ের কিনারেই কিন্তু গড়ে তুলেছে গারোদের বাড়িঘর। এই যে এখানে কিন্তু দেখুন গারো আদিবাসীরা ঠিক এভাবেই পাহাড় কেটে বাড়িঘর তৈরি করেছে। আর এই দেখুন লিচু গাছে কত লিচু, পাহাড়ি লিচু। আর তার সাথে ওই ছোটো কলা গাছে কিন্তু কলার থোর চলে আসছে। পাহাড় ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি দিগলকোনার একদম প্রায় শেষ অংশে। আরও বিস্তৃত অংশ রয়েছে আপনার, এটা কিন্তু উঁচু পাহাড়ের প্রায় শেষ অংশ, যেখানে গারো আদিবাসীরা পাহাড় কেটে কেটে কিন্তু বাড়ি তৈরি করেছে। এই যে এখানে কিন্তু বাড়ি তৈরি করা হয়েছে পাহাড় কেটে। আর এই যে এদিকে দেখুন কত উঁচু এবং বড় পাহাড়, আপনাদের দেখাচ্ছি। দেখো চোখ যত দূর যায় ঠিক তত দূর কিন্তু পাহাড় আর পাহাড়, বিস্তৃত পাহাড়। এদিকেও কিন্তু পাহাড়, দেখুন আপনারা কত উঁচু পাহাড়। আর এই পাহাড়েই কিন্তু এই যে খাস কেটে তারা বাড়ি তৈরি করেছে। আমরা এখন আরেকটি গারো আদিবাসী যারা আছে তাদের বাড়িতে আসলাম, আর এই বাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করব। একদম বাড়ি দেখুন কত সুন্দর করে একদম নকশা করে রাঙিয়ে রেখেছে বাড়ি, একদম 3D করে কিন্তু নকশা করেছে। যে দিক দিকে আপনি তাকান আপনার কাছে মনে হবে যেন আলপনা, 3D আলপনা করেছে এই বাড়িগুলো। আর পাহাড়ি যে বাড়িগুলো সেগুলো একদম চকচকে বাড়ি, প্রত্যেকটি বাড়ি খুব পরিষ্কার, একদম চকচকে বাড়ি। রান্নাঘরগুলো দেখুন বাঁশের তৈরি রান্নাঘরগুলো, কারণ এই অঞ্চলে বেশ বাঁশ পাওয়া যায়। আর এই কারণে কিন্তু এই যে রান্নাঘরগুলো তারা বাঁশ দিয়ে তৈরি করে রেখেছে। আর বিশেষ করে পাহাড়ের যে বাড়িগুলো আছে সেখানে কিন্তু খুবই মানুষ কম লক্ষ্য করা যায়, কারণ তারা, আমি আগেই বলেছি, তারা পাহাড়ে চলে যায় নানান ধরনের কাজকর্মে ব্যস্ত সময় পার করার জন্য। আর হাঁসের জন্য দেখুন, হাঁস মুরগির জন্য কত উঁচু খুরপি, একদম সিঁড়ি দিয়ে উঠে উঠে কিন্তু এই যে হাঁস মুরগি বা ছাগল যা আছে এই খুরপির উপরে উঠে যায়। দাদা কি হয় বাচ্চা? নাতি। বাবা, হ্যাঁ বাগনার গড়া নাতি। নাম কি রাখছেন? না, আপনারা এটা উচ্চারণ করতে পারবেন না। নাম উচ্চারণ করতে পারবো না, বলেন দেখি শুনি। হ্যাঁ, গোরহরি। তাহলে বাড়লাম না কেমন, বলেন দেখি। গোরহরি তো আমাদের এলাকা তো আছে। গোরহরি, গোলরি। দাদার নাতি এবং কি আমি একসাথে কিন্তু চলে আসছি। এই যে বাবু দেখুন, অনেকক্ষণ পর একটা বাড়ি পেলাম, আর সেখানে এই যে দাদাকে পেলাম, দুইজন মানুষ পেলাম গল্প করার জন্য। আর সবাই কিন্তু একদম ফাঁকা বাড়ি করে কাজে চলে গেছে দাদা, তাই না? সবাই কাজে চলে গেছে, সামনে মানুষ আছে। ওইদিকে কি আরো বসতি আছে? ও, এই উঁচু উঁচু পাহাড়ে এগুলি কি গাছ লাগানো হয় নাকি সবজি করা হয়? গাছ লাগানো হয়, কাঠ গাছ। হ্যাঁ, এই গাছ কি আপনার সরকারিভাবে করা হয়? যে দাদা বললো এই গাছ নাকি সরকারিভাবে করা হয়। বেশ উঁচু আপনার পাহাড়, দেখুন এখানে বাড়ি, আর বাড়ির আঙিনায় কত উঁচু পাহাড়। আসলে এইসব দৃশ্য একদম চোখ জোড়ানো দৃশ্য। এই যে কত উঁচু পাহাড়, তার সাথে বাড়ি। আমি মুগ্ধ হই এ ধরনের সুন্দর সুন্দর জায়গায় আসলে। আমি আমার ক্যামেরার লেন্সে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আপনারা যেখান থেকেই থাকুন দেখুন
এই সুন্দর পাহাড় আর তার প্রকৃতি। একদম কত সুন্দর পাহাড়ি রাস্তা, তার সাথে বড় বড় পাহাড়, আর পাহাড়ের নিচ দিয়ে বয়ে গেছে ঝোড়া, আর পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু বয়ে গেছে এ ধরনের ছোট ছোট আঁকাবাঁকা কাদামাটির রাস্তা। আর এই যে দূরে দেখুন অনেক মানুষ, তারা কিন্তু এই পাহাড়ির নিচু জায়গায় বসতি স্থাপন করেছে, এবং কি অনেকেই উঁচু জায়গায়ও কিন্তু তারা বসতি গড়ে তুলেছে। আচ্ছা, বিয়ে শাদী না করে তাকে 6 মাস 1 মাস 2 মাস থাকে। এরপর তখন রক্ষণাবেক্ষণ মা বাবা তো আমরা কি জানাজানি হয়, তবে তারা বিবাহ করে। এইভাবে আমাদেরও আচ্ছা, এইটাকেই বলে কম্বল বিয়ে। কম্বল বিয়া। এটা হলো কম্বল বিয়া, মানে সমাজের বাইরে থাকে, সমাজে সেই নিবে না, সমাজে মেনে নেয় না, নিবে না। যে পরিমাণ মানে বিবাহ না করবে সমাজের মধ্যে তাই নিবে না, নিবে না, না, সমাজের বাইরে থাকতে হবে। বাইরে থাকতে হবে। আচ্ছা, আর দাদা ওই যে আপনার দুটো মোরগ, একটা মুরগি একটা মোরগ, এরকম পিঠে যে মানে আপনার এটা হলো সাংসারিক নিয়ম, এটা সাংসারিক। এইটাকে কি বলে? না, তারা মানে পূজা করে, ওরা তো আমাদের মতন পালন করে না, গির্জা করে না, নমাজ পড়ে না, তারা মানে পূজা করে। পূজা করে? পূজা করে হাজং কুশের মতন পূজা করে, হিন্দুর মতন। ওরাও গারো? ওটাও গারো, মানে বাগান। তো ওই নিয়মটা সম্পর্কে জানেন আপনি? ওটা কিভাবে করে? এটাই আমি মনে করি, এটা তো আমাদের মতে চল না, জাগর এটা নিয়ম চলে, তারা এটা বুঝবে, এটা তো আমরা বুঝি না। এখন আমরা যে যে সমস্যাতে নিছি, যে ধর্মটা নিছি, এই ধর্মই আমরা প্ল্যান করি। আচ্ছা, অন্য ধর্ম আমরা দেখি না, জানি না, তার জন্য বলতে পারি না আর কি। কিন্তু আমি দেখেছিলাম যে মোরগ এবং মুরগি দুজন ছেলে মেয়ের পিঠে পিটায়, মানে ওইটা দিয়ে বাড়ি দিয়ে পরে ওইটাকে জবাই করে তারপরে ওইটাকে ওই ছেলে মেয়েদের খাওয়ায় এবং বিবাহ হয়ে যায়। এটা বিবাহ হয়ে গেল গা। ওই বিবাহর নাম কি দাদা? ওটা মনে করো ওই যে আমাদের মতো কম্বল বিয়ের মতন, ওইটাও কম্বল বিয়ের মতন। মতোই। আচ্ছা আচ্ছা, সাংসারিক নিয়ম, এটা আমাদের কাতলের দেশের নিয়মের না। আচ্ছা, এখনো এরকম গারোরা আছে যারা খ্রিস্টান ধর্ম নেই, মানে ধর্মে নেই? আছে, মাঝে সাঝে আছে, মানে হিন্দিয়া আছে, আমার বাংলাদেশের নাই, হিন্দিয়া আছে, মাঝে ইন্ডিয়া সাঝে আছে, আছে। কিন্তু বাংলাদেশের ভেতরে যে গারোরা তারা সবাই খ্রিস্টান ধর্ম পালন করে। খ্রিস্টান ধর্ম পালন করে এখন, আর ওরা পূজা করে? পূজা করে, ওরা এখনো পূজা করে? পূজা করে। খ্রিস্টান ধর্মে আসে নাই না? আচ্ছা, আদিকাল থেকে তারা মানে এই যে এই ধর্মই, ওই পূজার মধ্যেই ওই রয়েছে, পূজা করে। কোনোদিন অন্য ধর্মে সেই বিশ্বাস করবেন না তারা, বিশ্বাস করবে না। না। তো দাদা, কম্বল বিয়ে না মেনে নেওয়ার কারণ কি? হ্যাঁ, মানে কম্বল বিয়ে যে মেনে নেন না, এটা কারণটা কি? মানে এই সমাজের ভুক্ত হয় নাই, সমাজের ভুক্ত হয় না, তার জন্য মানিয়ে নেয় না। মানে মনে করো সমাজ থেকে বের হয়ে গেছে। না, সমাজ থেকে বের হয়ে গেছে। মনে করো যদি বিবাহ যদি করে, আপনার মতো মুন্সি আছে না, মুন্সি কাজী থেকে তো বিবাহ করে, কাজী তো না এখানে সাক্ষী, মানে এখানে সাক্ষ্য নাই, সাক্ষ্য নাই, তার জন্য কম্বল বিয়া, এটা তো সমাজের বাইরে। মানে এটা এর জন্যই সমাজ মেনে নেয় না। মানে যেটাকে আমরা বলি যে বের হয়ে যায় বিয়ে হয়, পলাতক বিয়ে, মানে সমাজের বাইরে গিয়ে বিয়ে, সমাজের বাইরে গিয়ে বিয়ে। বুঝতে পারছি। মনে করে আপনি ওই যে মুন্সি নিয়ে যদি বিবাহ করবে, এটা সমাজের সকলকে নিয়ে যাবে, সাক্ষী দিয়ে বিবাহ করা হয়, সেটা হলো মানে বাস্তবিক অর্থে বিয়ে, সেটা সবাই মেনে নেয়। আর যেটা পলাই গিয়ে বিয়ে হয়, প্রেম করে আমরা যেটা বলি বাড়াই গেছে, সে বাড়াই গেছে যেটা, সেটাই হলো কম্বল বিয়ে, এক কথায় শেষ। সেটা এখন হয় না আপনাদের এখানে? কি সেটা হয় না? এখন নাই, আগে ছিল আর কি, এখন নাই। এখন নাই। এখন কম্বল বিয়ে হলে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়। আগে ছিল মূর্খ, এখন শিক্ষিত। এখন মনে করে ঘরে ঘরে এখন এমএ পাস, বিএ পাস ছেলে মেয়ে। না, এখানে এক দিদি বললো আসার সময় যে ছেলে মেয়ে একসাথে রেখে দেওয়া হয়, তারপর পছন্দ হলে বিয়ে দেওয়া হয়। এই নিয়মে কি আছে? না, এই নিয়ম বললাম, ওই এই নিয়ম হলো সংসারে। না, সেটা বললাম। দিদি বললো যে ছেলে মেয়ে পছন্দ করে একসাথে রেখে দেওয়া হয়, তারা দীর্ঘদিন একসাথে থাকে, থাকার পর যদি ছেলেকে পছন্দ হয় মেয়ের, তাহলে তার সাথে বিবাহ দেওয়া হয়, আর যদি ছেলেকে পছন্দ না হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হয়। এটা কি এখন এই নিয়ম আছে? এখন বর্তমান নাই, এই নিয়মও নাই? না, এখন নাই। বাহ, ধন্যবাদ দাদা। আসলে সুন্দর করে দাদা কিন্তু আমাদের কম্বল বিয়ে সম্বন্ধে নানান ধরনের তথ্য দিল। দেখুন, আমি এক বাড়ি উঠে গেলাম, আবার সেখান থেকে কিন্তু আরেকটি বাড়িতে নেমে যাচ্ছি। আর এই যেখানে কিন্তু পানির সংকট, প্রচুর পানির সংকট। আর এই নলকূপগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সব গভীর নলকূপ, যেখানে পানি ব্যবস্থা খুবই সমস্যা। অনেক বাড়িতে আছে আপনার সরকারিভাবে পানির ব্যবস্থা করা হয়, যেগুলোতে লাইন করে দেওয়া হয়েছে। আর বর্ষার
এই ঝুড়া দিয়ে কিন্তু পাহাড়ি যে পানি আসে সেই পানি এদিক দিয়ে ঠিক নেমে যায় সেই নিচু সমতলে। আর পাহাড় কেটে কেটে ঠিক এভাবে সিঁড়ি করা হয়েছে। এই সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি আরেকটি বাড়িতে। বেশ সুন্দর, একদম পরিপাটি গোছালো প্রত্যেকটি বাড়ি। আসলে এই পাহাড় ওঠা অনেক পরিশ্রমের কাজ। এক একটি বাড়ি অনেক উঁচুতে উঁচুতে তৈরি করে রেখেছে তারা। তারা আসলে কি বলবো, খুবই পরিশ্রমী। আসলে পরিশ্রমী না হলে কিন্তু এত উঁচুতে বাড়ি করা যায় না। এক বাড়িতে উঠলেই যেমন আমরা হাঁপিয়ে যাই, তারা কিন্তু ঠিক ততটা হাঁপায় না। তারা তাদের ফসল নিয়ে কিন্তু এত উঁচুতেই চলে আসে। আর এটা হলো একটি ঘর। এই ঘরে কিন্তু তারা তাদের যে শূকর, সেই শূকর রাখে। এটা শূকর রাখার ঘর আপনাদের দেখাচ্ছি। আর এর উপরে কিন্তু তারা বাড়ি তৈরি করেছে। বাড়িতে এখন কোনো মানুষ নেই, কারণ সবাই চলে গেছে ফসল কাটার জন্য। আমরা কিন্তু চলে আসলাম আর একটি উঁচু পাহাড়ে আরেকটি বাড়িতে। দেখুন, একদম লাল মাটির কেটে ঘরগুলো তারা তৈরি করেছে। এই যে আপনাদের দেখাই, কত উঁচু উঁচু পাহাড় কেটে কিন্তু তারা এই বাড়িগুলো তৈরি করেছে। একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, আদিবাসীরা প্রকৃতিপ্রেমী। আর এই কারণে কিন্তু তারা বাড়ির আঙিনায়, বাড়ির কিনারায় নানান ধরনের ফুল তারা কিন্তু আপনার বাটিতে করে সাজিয়ে রাখে। আমরা কিন্তু আরেকটি বাড়িতে আসলাম। দেখুন কতটা দুর্ভাগ্য, অনেকটা উঁচু পাহাড়ে আসার পরে কিন্তু এই বাড়িতেও আমরা কোনো ধরনের লুক পেলাম না। এটা অনেকটাই কষ্টের। এত উঁচুতে আসার পরেও কিন্তু আমরা কোনো ধরনের মানুষ দেখতে পেলাম না। আর এই যে দেখুন, পাহাড়িদের ফসল, পাহাড়ে আপনার আনারস গাছ লাগানো হয়েছে। আর এই দেখুন, আনারস গাছে কিন্তু বেশ আনারস ধরছে, প্রায় প্রত্যেকটি গাছে কিন্তু আনারস হচ্ছে। আসলে বিশেষ করে এই সময়ে পাহাড়িরা ব্যস্ত, এই কারণেই তারা তাদের বাড়িঘর ঠিক এভাবেই তালা বন্ধ করে দিয়ে চলে গেছে পাহাড়ে। অনেকটা পথ, অনেকটা পাহাড় ডেঙিয়ে কিন্তু আসার পরেও কোনো মানুষ পেলাম না আমরা। চলুন আমরা দেখি ওই দিকে গিয়ে আরও কোনো বাড়ি পাওয়া যায় কিনা। এটা হলো পাহাড়িদের রান্নাঘর। এই যে দেখুন, এখানে শুকুরের খাবার তৈরি করে রেখে দিছে। আর এই যে এখানে শুকুরের খাবার রেখে দিয়েছে তৈরি করে, শুকুরকে খাওয়াবে বলে। দেখেন, এই পাহাড়ে কিন্তু প্রচুর ঘাস জন্মায়। ভালো আছেন? আর এখানে বলছিলাম পানি ওঠে, পানি অনেক সমস্যা, পানির অনেক সমস্যা, তাই না দিদি? দেখি উঠান না, একটু দেখি কেমন ওঠে। এই যে পানির অনেক সমস্যা, অনেক পরিশ্রম করে পানি উঠাতে হয়। আর অনেক সময় কিন্তু টিউবওয়েল চাপতে হয় এই পানির জন্য।